স্যার। আদাব। ভালো আছেন সবাই? জি স্যার, আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার গত ক্লাস করেননি, আজকে নতুন কে কে আছেন? আচ্ছা, সবাই মানে গত ক্লাসে ছিল। যাই হোক, যে অজিবা আফরোজ, আপনি হাত তুলছেন, কিছু বলবেন? আসসালামু আলাইকুম। জি স্যার, আমি আসলে আজকে নতুন তো তাই। ও আচ্ছা আচ্ছা। আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে ফেনী জেলায়। আচ্ছা, আজকে আমরা ক্লাসটা শুরু করি। আচ্ছা, গতদিন আমরা 2 এর ক পড়েছিলাম, তাই না? আজকে আমরা 2 এর খ থেকে শুরু করব। লে অফ কি শ্রম আইন 2006 অনুযায়ী একজন লে অফকৃত শ্রমিক কখন ক্ষতিপূরণ পাবে এবং কখন ক্ষতিপূরণ পাবে না তা বিস্তারিত আলোচনা করুন। আচ্ছা, দেখেন, লে অফের সংজ্ঞা। বাংলাদেশ শ্রম আইন 2006 এর ধারা 16 অনুসারে লে অফ বলতে বোঝায় যখন কোনো চলমান শিল্প প্রতিষ্ঠান মালিকের অক্ষমতার কারণে শ্রমিকদের সাময়িকভাবে কাজ থেকে বিরত রাখা হয়। তাহলে অক্ষমতাটা কার? মালিকের। আচ্ছা, এই অবস্থায় কর্মসংস্থান বন্ধ হয় না, বরং সাময়িকভাবে কাজ বন্ধ থাকে, শ্রমিক নিজে কোনো দোষ না করেও কাজ হারায়। আচ্ছা, অর্থাৎ প্রতিষ্ঠানে মালিকের কারণে অর্থাৎ এই প্রতিষ্ঠান আর চলতেছে না, কিছুদিন সাময়িকভাবে বন্ধ আছে, এটা হলো আপনার এর কারণে শ্রমিকরা কাজ হারাচ্ছে, এটাই হলো লে অফ। আচ্ছা, লে অফ এবং ক্ষতিপূরণ। আচ্ছা, কোন কোন ক্ষেত্রে লে অফের ক্ষেত্রে ক্ষতিপূরণ পায়? 1 বছরের বেশি চাকরির মেয়াদ থাকলে যে শ্রমিক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অন্তত 1 বছর ধরে ধারাবাহিকভাবে কাজ করেছেন, তিনি লে অফ ঘোষণার পর ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী হবেন। অর্থাৎ যে ব্যক্তির কাজ করার মেয়াদকাল 1 বছর, ঠিক আছে, অর্থাৎ কমপক্ষে ওই প্রতিষ্ঠানে 1 বছর কাজ করেছেন, তিনি লে অফের যে ঘোষণার পর ক্ষতিপূরণ পাবেন। আচ্ছা, যদি কম সময় করেন তাহলে ক্ষতিপূরণ পাবেন না। দৈনিক অর্ধেক মজুরির হারে ক্ষতিপূরণ। লে অফকৃত শ্রমিক প্রথম 45 দিন পর্যন্ত প্রতিদিনের জন্য পূর্ণ মজুরির অর্ধেক হারে ক্ষতিপূরণ পাবেন। অর্থাৎ প্রথম 45 দিনের জন্য তিনি ক্ষতিপূরণ পাবেন, তিনি যে বেতনে কাজ করতেন, অর্থাৎ 100 টাকা তার দৈনিক মজুরি হলে সে 50 টাকা করে ক্ষতিপূরণ পাবেন, ঠিক আছে? আচ্ছা, 45 দিনের বেশি হলে ছুটি বা ছাঁটাইয়ের বিকল্প। লে অফ যদি 45 দিন অর্থাৎ 1.5 মাসের বেশি যদি স্থায়ী হয়, তাহলে অতিরিক্ত সময়ের জন্য মজুরি দেওয়া যাবে না, বরং মালিক চাইলে শ্রমিককে বার্ষিক ছুটি হিসাবে আচ্ছা গণ্য করতে পারে, ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু করতে পারেন। অর্থাৎ এটা যদি 40 দিনের বেশি চলে থাকে, তাহলে আচ্ছা তাকে কোনো অতিরিক্ত সময়ের জন্য অর্থাৎ তাকে কোনো মজুরি দেওয়া হবে না 45 দিন পর থেকে। আবার তার যে একটা মানুষের যে বাৎসরিক ছুটি থাকে, সেই ছুটিটাও সে কাউন্ট করতে পারেন। আচ্ছা, ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু করতে, অর্থাৎ তিনি মনে করেন বছরে 20 দিন ছুটি পাইতো, এখন এই 20 দিন ছুটি তিনি আর পরবর্তীতে পাবেন না, এই 20 দিন ছুটির জন্য তাকে টাকা দিয়ে তাকে কাজ করাইতে পারে। শ্রমিক কাজের জন্য প্রতিষ্ঠানে উপস্থিত থাকলে, লে অফ ঘোষণার সময় শ্রমিক যদি উপস্থিত থাকেন এবং কাজ করার আগ্রহ প্রকাশ করেন, তবে ক্ষতিপূরণের অধিকারী হবেন। অর্থাৎ আমার এই প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু আমার যে শ্রমিকগুলো ছিল তারা আসছে, কাজ করার জন্য আসছে, কিন্তু আমি বিদ্যুৎ বিল দিতে পারি না বিধায় মনে করেন যে আমার এই কোম্পানিটা 5-7 দিনের জন্য বন্ধ হয়ে গেছে। এই যে তারা 5-7 দিনের জন্য থাকলো, অর্থাৎ তারা কাজ করার ইচ্ছা প্রকাশ করলে, এই জন্য তারা ক্ষতিপূরণ পাবে না। কোনো ধর্মঘটে অংশ না নিলে,
শ্রমিক যদি ধর্মঘট বা কার্যবিরতির সঙ্গে যুক্ত না থাকেন তাহলে তিনি ক্ষতিপূরণ পাবেন। অর্থাৎ তিনি যদি কোনো কার্যবিরতির সাথে যুক্ত না থাকেন, অর্থাৎ যদি আন্দোলন করেন, এই আন্দোলনের কারণে কোম্পানিটা বন্ধ হয়ে গেল, তাহলে উনি যদি এই আন্দোলনের সাথে যুক্ত না থাকেন তাহলে তিনি ক্ষতিপূরণ পাবেন। ঠিক আছে? আচ্ছা, নেক্সট, কোনো ধর্মঘটে অংশ না নিলে। আচ্ছা, তারপর ধারা 17 অনুযায়ী ক্ষতিপূরণ না পাওয়ার পরিস্থিতি সমূহ, মানে কোন কোন ক্ষেত্রে ক্ষতিপূরণ পাবেন না। বিকল্প কাজের প্রস্তাব প্রত্যাখ্যান করলে, যদি মালিক শ্রমিককে একই মজুরিতে একই প্রতিষ্ঠানের অন্য কোথাও কাজ করার সুযোগ দেন, অর্থাৎ মনে করেন এই একই মালিকের দুইটা প্রতিষ্ঠান আছে, সেম দুইটাই পোশাক কারখানা, একটা মনে করেন গুলশানে, একটা মনে করেন মিরপুরে, একটা মনে করেন কেরানীগঞ্জে। এখন কেরানীগঞ্জেরটা বন্ধ হয়ে গেল, মিরপুরেরটাই বললো কি যে তুমি এখানে যে কাজ করতে মিরপুরের এই কোম্পানিতে তুমি একই কাজ করো, তো যদি তখন সেটা অস্বীকার করে অননুমোদিত ছুটিতে থাকলে, অর্থাৎ এই লে অফের কারণে তিনি লে অফের বিষয়টা তিনি উপেক্ষা করে তিনি ছুটিতে চলে গেলেন, অর্থাৎ মালিকের কাছ থেকে কোনো ছুটি নিলেন না। আর ধর্মঘটে অংশগ্রহণ করলে, অর্থাৎ তিনি যদি ধর্মঘটে অংশ নেন তার কারণে যদি এটা বন্ধ হয় তাহলে তিনি তার কোনো ক্ষতিপূরণ পাচ্ছেন না। লে অফ চলাকালে অসুস্থতা বা দুর্ঘটনায় অক্ষমতায়, অর্থাৎ লে অফ চলছে এই অবস্থায় তিনি শারীরিকভাবে এমন অসুস্থ হয়ে গেলেন তিনি কাজ করার আর উপযোগী নাই, বা মনে করেন যে তিনি এমন অসুস্থতায় হইলেন যে সাধারণ ভাবে তিনি আর কাজ কাম করতে পারবেন না, তাহলে এক্ষেত্রেও তিনি আর ক্ষতিপূরণ পাবেন না। এই হলো লে অফের ক্ষেত্রে ক্ষতিপূরণ পাওয়া এবং না পাওয়ার বিষয়গুলো। এই বিষয়গুলোকে আপনারা বুঝতে পারছেন? বুঝতে না পারলে কেউ কারোর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। স্যার লে অফটা আরেকবার বলেন। লে অফটা হলো মালিকের কারণে যদি কোনো প্রতিষ্ঠান বন্ধ থাকে এবং কোনো শ্রমিক সেই বন্ধ থাকার কারণে তার কাজ করতে না পারে, এই বিষয়টাই হলো লে অফ। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, কারোর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে 3 নম্বর প্রশ্ন দেখেন, আমি আজকে একটু তাড়াতাড়ি ক্লাসটা শেষ করে দেব। হ্যাঁ, আমি একটু ব্যস্ততার মধ্যে আছি, সামনে ডিসেম্বর মাস তো, যার কারণে ডিসেম্বর মাসে আমাদের কোর্টটা পুরোটাই বন্ধ থাকে, সেজন্য নভেম্বরে একটু আমাদের কাজের প্রেশারটা অনেক বেশি থাকে। হ্যাঁ, আইনসঙ্গত। আচ্ছা, স্ট্রাইক বলতে কি বোঝায় দেখেন, শ্রম আইন 2006 এর ধারা 262 অনুযায়ী স্ট্রাইক বলতে বোঝায় শ্রমিকদের পক্ষ থেকে কাজ থেকে বিরত থাকার উদ্দেশ্যে সমবেতভাবে বা একত্রে কাজ বন্ধ করা বা কাজে অনুপস্থিত থাকা অথবা একত্রে কাজ করতে অস্বীকৃতি জানানো। এটি শ্রমিকদের একটি সংগঠিত আন্দোলন যার মাধ্যমে তারা নিজেদের দাবি দেওয়ার প্রতি মালিক পক্ষের দৃষ্টি আকর্ষণ করে। স্ট্রাইক হলো সবাই মিলে যদি একসাথে সিদ্ধান্ত নেয় কাজ করবে না বা অফিসে যাবে না বা মানে কাজে অনুপস্থিত থাকবে বা এই কোম্পানি আর খুলতে দিবে না, এগুলো হলো স্ট্রাইক। আচ্ছা, লক আউট বলতে কি বোঝায়? লক আউট বলতে বোঝায় মালিক পক্ষের দ্বারা কর্মক্ষেত্র বন্ধ করে দেওয়া বা শ্রমিকদের কর্মে প্রবেশে বাধা দান করা। অর্থাৎ লক আউট বলতে বোঝায় এই মালিক বলে দিল তোমাদের আর কাজ করতে হবে না, আমি তোমাদের আর কাজে, আমার এই প্রতিষ্ঠান বন্ধ থাকবে, তোমরা যদি 400 টাকায় না করো, দৈনিক মজুরি 400 টাকায় না করো, তাহলে আমার এই প্রতিষ্ঠান বন্ধ থাকবে, তোমাদের আর ঢুকতে দেবে। এটা হলো লক আউট। তাহলে স্ট্রাইক এবং লক আউটটা বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, স্ট্রাইক ও লক আউট আইনসঙ্গত হয়। স্ট্রাইক বা লক আউট তখনই আইনসঙ্গত হয় যখন বৈধ ও বিধিসম্মত প্রক্রিয়া অনুসরণ করা হয়, যেমন লিখিতভাবে আগাম নোটিশ দেওয়া, অর্থাৎ মালিকের নোটিশ দেওয়া আগামী 1 মাসের মধ্যে যদি আমাদের এই দাবি মেনে নেওয়া না হয় তাহলে আমরা এত তারিখ থেকে কর্মবিরতিতে যাব। আচ্ছা, আবার মালিকও দিতে পারে, যেমন যে তোমরা যদি এই ইসের ভিতরে মানে এই এত সময় আমার এই কোম্পানিতে 10 ঘন্টা ধরে
কাজ না করো তাহলে এত তারিখ থেকে আমরা আমার এই কোম্পানি বন্ধ করে দিব। আচ্ছা, আইন নির্ধারিত সময় অতিক্রম হওয়া, অর্থাৎ যে সময়টা বেঁধে দিয়েছিল লিগ্যাল নোটিশে 1 মাস বা 15 দিন, সেই সময়টা অতিক্রম হওয়া। শ্রম বিরোধ নিষ্পত্তি চেষ্টা ব্যর্থ হওয়া, অর্থাৎ দুই পক্ষকে ডেকে যে অর্থাৎ সালিশ করা হচ্ছিল বা নিষ্পত্তি করে দেওয়া চেষ্টা করা হচ্ছিল সেটা যদি ব্যর্থ হয়ে যায় তখন এক্ষেত্রে এটা বৈধ হবে। শান্তিপূর্ণভাবে স্ট্রাইক বা লক আউট পরিচালনা করা, অর্থাৎ আপনি স্ট্রাইক করলেন, আপনি রাস্তার উপর চলে গেলেন, গাড়ি ভাঙচুর করলেন, অগ্নিসংযোগ করলেন, এই সকল ক্ষেত্রে বৈধ হবে না। করতে হবে শান্তিপূর্ণভাবে। আপনি ওই অফিসের সামনে বসে আছেন যে আমরা কোনো কাজ করতে দেবো না যতক্ষণ না আমাদের দাবি, অর্থাৎ আপনাদের এটা শান্তিপূর্ণভাবে হতে হবে। সরকারি নিষেধাজ্ঞা বা আদালতের আদেশ না থাকা অবস্থায় করা হয়, অর্থাৎ সরকার যদি নিষেধাজ্ঞা না করে, অর্থাৎ এখানে আপনারা এটা করতে পারবেন না বা এই কাজের উপরে আপনারা স্ট্রাইক বা আপনার লক আউট হবে না, এমন যদি কোনো নির্দেশনা দেওয়া না থাকে তাহলে সেক্ষেত্রে এটা বৈধভাবে করা যায়। আচ্ছা, প্রযোজ্য ক্ষেত্রে শ্রম, মানে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে শ্রম আদালত নিষ্পত্তি করে দিল কিন্তু তারপরেও এই দাবি দেওয়াটা সঠিকভাবে পূরণ হয়নি। এই সকল ক্ষেত্রেও আপনার ওই যে লেআউট এবং স্ট্রাইক এবং লক আউট এই দুটাই আইনগতভাবে হয়। আচ্ছা, বেআইনি ধর্মঘটের কারণে কোনো শ্রমিককে অবসানের সব সুবিধা সহ চাকরি অবসান করা হলে কি আইনগত বিষয়ে আলোচনা করব। অর্থাৎ একজন শ্রমিক বেআইনি ভাবে আপনার ধর্মঘট করলো, তখন তাকে কি কি শাস্তি দেওয়া যায় এটাই মূলত এখানে আলোচনা করতে বলছে। যে ধর্মঘটে এই আইনের বিধান অনুযায়ী অনুমোদিত নয় অথবা যে কোনো বিধিনিষেধ উপেক্ষা করে পরিচালিত হয় তাকে বেআইনি ধর্মঘট বলা হয়, অর্থাৎ আইন অনুসারে না হয়, অর্থাৎ উপরে যে কারণগুলো দেখালাম এগুলোর কোনোটাই যদি অন্তর্ভুক্ত না হয় তাহলে এটা বেআইনি হবে। আচ্ছা, যদি কোনো শ্রমিক বেআইনি ধর্মঘটে অংশগ্রহণ করে তাহলে মালিক তাকে অবসানের সকল সুবিধা দিয়ে চাকরি থেকে অব্যাহতি দিতে পারেন। এর শাস্তিমূলক বরখাস্ত নয় বরং ডিসচার্জ হিসেবে বিবেচিত হয়, অর্থাৎ সে যে যে সুবিধা পাইতো এইগুলো দিয়ে বললো কি যে ভাই তুমি খুব জ্বালাইছো, তোমার আর দরকার নাই আমার কোম্পানিতে, তুমি এগুলো নিয়ে যাও, এটা ডিসচার্জ করে দিতে পারে। আচ্ছা, এটি মিসকন্ডাক্ট বা শাস্তিমূলক বরখাস্ত নয়। মিসকন্ডাক্ট বা শাস্তিমূলক বরখাস্ত কি? মনে করেন আমি একটা অফিসে কাজ করি, আমার পাশে মেয়ে কলিগ বসে, আমি প্রত্যেকদিন তাদের শীষ দিই, তার সঙ্গে মনে করেন যে বিভিন্ন ধরনের অফার দিই, এইগুলোর কারণে এটা জানাজানি হয়ে অফিস থেকে আমাকে বের করে দিল, এটা হলো মিসকন্ডাক্ট। ঠিক আছে, কিন্তু এইগুলোর অন্তর্ভুক্ত না। ডিসচার্জ মানে অর্থাৎ চাকরি থেকে তাকে সকল সুযোগ সুবিধা দিয়ে সম্মানের সহিত তাকে ওই চাকরি থেকে ছাঁটাই করা। আচ্ছা, সব অবসান সুবিধা প্রাপ্য হবে, যেমন যে মজুরি বকেয়া ছিল, প্রভিডেন্ট ফান্ড, ছুটির নগদীকরণ, অর্থাৎ সে ছুটি যেগুলো নেয়নি তার যে টাকাটা থাকবে, গ্র্যাচুইটি যদি প্রযোজ্য হয়, অর্থাৎ তার যদি গ্র্যাচুইটি থাকে তাহলে সেটাও হবে। কিন্তু যখন মিসকন্ডাক্ট বা শাস্তিমূলক কোনো বরখাস্ত হয় তখন এগুলো কোনো কিছুই প্রদান করা হয় না। আচ্ছা, আইন অনুযায়ী বৈধ সিদ্ধান্ত মালিক পক্ষ কর্তৃক অবসান কোনো অবিচার হিসাবে বিবেচিত হয় না। আইনের পরিপন্থী ধর্মঘটে অংশগ্রহণ করায় কর্মীর বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ বৈধ, অর্থাৎ আইন যদি কোনো মালিক পক্ষ কোনো কর্মচারীকে বৈধভাবে আপনার এখান থেকে টার্মিনেট করে দেয় বা সরিয়ে ফেলে তাহলে এটা বৈধ হবে। অর্থাৎ জিনিসটা হলো কোনো অফিস থেকে কাউকে বিনা কারণে বিনা যদি ওই যে বিনা নোটিশে বা বিনা কারণে যদি তাকে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে এটা অবৈধ, কিন্তু এই ক্ষেত্রে এটা বৈধ হবে। আচ্ছা, আমরা 4 নম্বর প্রশ্নটা পড়বো। ট্রেড ইউনিয়নের সংজ্ঞা, নিবন্ধনের শর্তাবলী ও নিবন্ধন বাতিলের কারণ কি কি? ট্রেড ইউনিয়নের সংজ্ঞা। ট্রেড ইউনিয়ন বলতে শ্রমিক বা মালিকের এমন কোন সংগঠন বা সমিতিকে বোঝায় যা তাদের যৌথ স্বার্থে যেমন মজুরি, কর্মপরিবেশ, কর্মঘণ্টা, অন্যান্য শ্রম সংক্রান্ত বিষয়ে উন্নয়নের জন্য গঠিত হয় এবং নিবন্ধিত হয়। অর্থাৎ ট্রেড ইউনিয়নটা হলো শ্রমিক এবং মালিক এরা যে কেউ, ওই যে দেখেন না যে
বাস মিনি বাস মালিক, শ্রমিক মালিক সংগঠন, এই যে এই ধরনের আছে, এরা এদের দাবি দেওয়া বা এদের যেই কর্মপদ্ধতি এগুলো কার্যকর করার জন্য যে সংগঠন গঠিত হয় এটাই মূলত ট্রেড ইউনিয়ন। আচ্ছা, ট্রেড ইউনিয়ন নিবন্ধনের কিছু শর্তাবলী রয়েছে। দেখেন, এটা 2006 বাংলাদেশ শ্রম আইন 2006 এর 17 ধারা অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ন্যূনতম 20% শ্রমিককে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। অর্থাৎ 100 জন থাকলে তাদের ভিতরে 20% এই প্রতিষ্ঠানের সদস্য থাকতে হবে। আচ্ছা, সদস্য মানে কি? হয়তো কার্যনির্বাহী সদস্য বা বিভিন্ন পদে থাকতে হবে, ঠিক আছে? অর্থাৎ যারা মিলে এটা প্রতিষ্ঠা করছে তাদের কেউ বিভিন্ন ম্যানেজিং কমিটিতে থাকতে হবে, মানে এমন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকবে। গঠনতন্ত্র প্রণয়ন, অর্থাৎ একটি লিখিত গঠনতন্ত্র থাকবে। মনে করেন এই একটা প্রতিষ্ঠান, সেটা প্রতিষ্ঠিত হয়েছে, এর একটা গঠনতন্ত্র যে এইটা নিয়ে এই 20 জন মালিক নিয়ে গঠিত হবে, এর একজন সভাসদ থাকবে, একজন চেয়ারম্যান থাকবে, একজন ভাইস চেয়ারম্যান থাকবে, এমন একটা, যেমন এই কাজ করবে, এটা করবে না, এমন একটা নির্দিষ্ট লিখিত থাকবে, গঠনতন্ত্র থাকবে। নির্ধারিত তথ্য সহ আবেদন রেজিস্ট্রারের কাছে, অর্থাৎ এই কোম্পানিটার রেজিস্টার করার জন্য, মানে এই সংগঠনটা রেজিস্টার করার জন্য রেজিস্ট্রারের কাছে আবেদন করতে হবে যে আমাদের এই সংগঠনের কাজ হলো এই দাবি দাওয়া পূরণ করা, এটা মানে এই দেশের উন্নয়ন করা, মনে করেন প্রতিবন্ধীদের সাহায্য করা, তাদের জন্য স্কুল গঠন করা, এই হলো আমাদের এই উন্নয়নের কাজ, প্রতিবন্ধী শ্রমিকদের নিয়ে কাজ করা। এমন নির্দিষ্ট বিষয়গুলো দিয়ে করতে হবে, আবেদন করতে হবে। যেমন সংগঠনের নাম ও ঠিকানা, গঠনতন্ত্রের কপি, সদস্য তালিকা, স্বাক্ষর, নির্বাচিত কর্মকর্তার নাম, তারিখ ইত্যাদি। নাম অনুরূপ না হওয়া, অর্থাৎ সংগঠনের নাম এমন হতে হবে যা অন্য কোনো নিবন্ধিত ইউনিয়নের সাথে হবে না। যেমন ধরেন এই যে আমাদের দল আছে না, বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, হ্যাঁ, এমন মনে করেন এদের সাথে যেমন মিল থাকবে না। ধরেন একটা দল গঠিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, শ্রমিক দল হইতে পারে, মানে এমন অন্য কোনো নিবন্ধিত আছে এমন কোনটার সাথে মিল খাবে না, ঠিক আছে? আচ্ছা, ট্রেড ইউনিয়ন কি কি কারণে বাতিল হয়? মিথ্যা বা ভ্রান্ত তথ্য প্রদান, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের উদ্দেশ্য হলো অবৈধভাবে সম্পত্তি। স্যার, এখানে ট্রেড ইউনিয়ন এটা জিনিসটা একটু বলতেন, জিনিসটা কি ট্রেড ইউনিয়ন? ট্রেড ইউনিয়ন, এতক্ষণ ট্রেড ইউনিয়ন আপনি কি মানে মাত্র জয়েন করছেন? না, আমি অনেকক্ষণ জয়েন করছি, শুনছি আমি অনেকক্ষণ ধরে। ট্রেড ইউনিয়ন এটা একটু যদি বলতেন। ও না, আমি আবার অনেক ওই যে আগে বার কাউন্সিলের নিতাম, দেখা যাচ্ছে ওরা জয়েন করা আছে, সে বলতে কি যে ওই আমার বাচ্চা খাইছে, ওই থালা বাসন দিতে গেছিলাম। না ওগুলো বলতে একটু ক্লাস করতে মনোযোগ। আচ্ছা, ট্রেড ইউনিয়ন বলতে শ্রমিক বা মালিকদের এমন কোনো সংগঠন বা সমিতিকে বোঝায় যা তাদের যৌথ স্বার্থে, যেমন মজুরি, কর্মপরিবেশ, কর্মঘণ্টা, অর্থাৎ এমন একটা সংগঠন যেটাতে তাদের দাবি দাওয়াগুলো মানে বা তাদের উন্নয়ন বা তাদের দাবি বা তাদের কর্মঘণ্টা, অর্থাৎ তাদের অধিকার সম্পর্কে কথা বলবে, এটা শ্রমিক বা মালিকদের নিয়ে গঠিত হবে। এটাই হলো ট্রেড ইউনিয়ন। বুঝতে পারছেন? জি স্যার। দেখেন, তারপরে মিথ্যা, অর্থাৎ যে তথ্য দিয়েছেন সেটা সঠিক নাই। আপনি যে ঠিকানা দিয়েছেন সেই ঠিকানা দিয়েছেন সাভারের, আপনার অফিস হলো আশুলিয়ায়, ঠিক আছে? এমন দিলে হবে না। গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপ, অর্থাৎ আপনি যে গঠনতন্ত্র নিয়ে কথা বলেছেন সেটা না করে আপনি অন্য কাজ করে বেড়াচ্ছেন, তাহলেও বাতিল হতে পারে। কার্যক্রমের স্থবিরতা, অর্থাৎ এর আর কোনো কার্যক্রম পরিচালিত নাই, অর্থাৎ এই একটা সংগঠন ছিল, এটা আগে কাজ করতো, এখন এর কোনো সভাপতি নাই, সেক্রেটারি না, কারো কোনো খোঁজ খবর নাই। আচ্ছা, অবৈধ বা রাষ্ট্রবিরোধী কার্যক্রম, আপনি এখানে মনে করেন যে মানুষের সেবার জন্য হলো ফেন্সিডিল সাপ্লাই দেন, অর্থাৎ মানুষের সেবার জন্য, এই যে এটা অবৈধ, অর্থাৎ বিষয়বস্তু অবৈধ, বা রাষ্ট্রের আপনি জঙ্গি তৈরি করেন রাষ্ট্রের বিরোধিতা করার জন্য, এই ধরনের ট্রেড ইউনিয়ন হইলে
হবে না। স্বেচ্ছায় আবেদন, কেউ যদি আবেদন করে যে আমি আর এই ট্রেড ইউনিয়ন, আমাদের এই ট্রেড ইউনিয়ন আর থাকবে না, এটা বাতিল করেন, তাহলে এর নিবন্ধন বাতিল হয়ে যাইতে পারে। ঠিক আছে? আচ্ছা, আমরা যে পর্যন্ত পড়লাম এই পর্যন্ত কারোর কোনো আছে কিনা, প্রশ্ন আছে কিনা? না স্যার, নাই। আচ্ছা আচ্ছা, 5 নম্বর প্রশ্নটা আমরা পরে পড়বো। আচ্ছা, 6 পড়বো। 6, চাকরি থেকে বরখাস্তকরণ ও চাকরির অবসান ঘটনার মধ্যে পার্থক্য আলোচনা করুন। খুব সূক্ষ্ম পার্থক্য। চাকরি থেকে বরখাস্তকরণ ও চাকরির অবসান ঘটনার মধ্যে পার্থক্য হলো, আচ্ছা, এই দুইটার মাধ্যমেই একজন ব্যক্তির চাকরি শেষ হয়ে যায়। বরখাস্তর অর্থ দেখেন, বরখাস্তকরণ হলো কর্মচারীর চলমান চাকরি হঠাৎ ভাবে বাতিল করা, যা সাধারণত শাস্তিমূলক কারণে হয়ে যায়। অর্থাৎ বরখাস্তটা করা হয় তার শাস্তির কারণে, যেমন অসদাচরণ হতে পারে, দায়িত্বে গাফিলতি হতে পারে। অর্থাৎ দারোয়ান রাত্রেবেলা দেখা যাচ্ছে নাইট গার্ডে চাকরি করে, ও না করে ঘুমাচ্ছে, সারা রাত ঘুমায়, চুরি হয়ে গেছে। দুর্নীতি, শৃঙ্খলা ভঙ্গ, আইন ভঙ্গ ইত্যাদি। আচ্ছা, তদন্ত কমিটি গঠন করবে, অর্থাৎ তার বিরুদ্ধে এই অভিযোগটা আসলো, তখন একটা তদন্ত কমিটি গঠন হবে যে এ কি আসলে ওই যেদিন চুরি হয় ওই দিন রাত্রে পাহারা দিচ্ছিল নাকি ঘুমাচ্ছিল। সিসি ক্যামেরা দেখে দেখা গেল যে না, ও আসলেই ঘুমাচ্ছিল এবং প্রত্যেকদিনই ঘুমায়। এই ক্ষেত্রে তাকে তার বরখাস্ত করা যায়। আচ্ছা, প্রক্রিয়া, এর প্রক্রিয়াটা হলো এই তদন্ত কমিটি গঠন হবে, তারপরে তাকে একটা কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে যে আপনি এদিন ঘুমাচ্ছিলেন কেন, কারণটা কি। কেন, কারণ দেখা যাচ্ছে স্পষ্ট তাকে যে সে ঘুমাচ্ছিল, কিন্তু তারপরেও কেন দেখা যাচ্ছে অনেক সময় সে খুব অসুস্থ ছিল, ডাক্তার তাকে এমন একটা মেডিসিন দিয়েছে যেটাতে তার ঘুম হইতে পারে। এই জন্য সবসময় তাকে কারণ দর্শানোর নোটিশ দিতে হয়। আমরা বাস্তবিক চোখে যা দেখি তার বাইরেও অনেক কিছু থাকে। আচ্ছা, অর্থাৎ তারপরে ব্যাখ্যা, এই যে এটা কেন হলো এর ব্যাখ্যা দেওয়ার জন্য বলতে পারে। তারপরে বিভিন্ন প্রমাণাদি, বিভিন্ন তার উত্তরের সপক্ষে বিষয়, যে দেখা যাচ্ছে বলছে আমার ডাক্তারে দিছিল কিন্তু কোনো প্রেসক্রিপশন দেখাইতে পারলো না, তাহলে হবে না। প্রেসক্রিপশন দেখাইলো, সব দেখায়, তখন একটা সিদ্ধান্ত নেয়। অর্থাৎ তিনি হয় চাকরি পাতে থাকবেন অথবা চাকরিটা হারাবেন, অথবা শাস্তি হিসাবে কোনো সুযোগ সুবিধাও তার কেটে নেওয়া হইতে পারে। আচ্ছা, চাকরির অবসান কি? চাকরির মেয়াদ পূর্ণ হওয়ার পর কোনো নির্দিষ্ট নিয়ম অনুযায়ী চাকরির সম্মানজনকভাবে শেষ হওয়া, অর্থাৎ রিটায়ার্ড করাকে যেটা বলে রিটায়ারমেন্ট, নর্মাল টার্মিনেশন। যেমন বয়সজনিত কারণে স্বেচ্ছায় অবসর নিতে পারে, কেউ চাকরির চুক্তির মেয়াদ শেষ হয়ে যাইতে পারে। ঠিক আছে, প্রক্রিয়া, পুনর্নির্ধারিত নিয়ম ও সময়সীমা অনুযায়ী অবসর কার্যকর হয়। এর ফলাফল হলো কর্মচারী পেনশন, গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড ইত্যাদি সকল সুযোগ সুবিধা লাভ করেন। আচ্ছা, এটি একটি অশাস্তিমূলক প্রক্রিয়া এবং সম্মানজনক বিজয় হিসেবে পরিচিত। বরখাস্ত এবং চাকরির অবসান ঘটনার মধ্যে পার্থক্য, কারণগত পার্থক্য। ওই যে যেটা আপনার একটা হলো শৃঙ্খলা ভঙ্গ বা তার মিসকন্ডাক্টের ফলে যেটা হয়, আর একটা হলো তিনি বয়সজনিত কারণে বা চাকরির মেয়াদ বা স্বেচ্ছায় অবসর গ্রহণ করে। প্রকৃতিগতভাবে এটি একটি শাস্তিমূলক ব্যবস্থা, বরখাস্তকরণ, কিন্তু আপনার ওই যে চাকরির অবসান ঘটনা, এটা সম্মানজনকভাবে দেওয়া হয়। প্রক্রিয়াগত, এর প্রক্রিয়াটা হলো কর্মচারীকে নোটিশ করা হয়, কর্মচারীর জবাব গ্রহণ ইত্যাদি। কিন্তু আর এই সকল ক্ষেত্রে নির্ধারিত যে আমার অত তারিখে চাকরি শেষ হয়ে যাবে, আমার 65 বছর পূর্ণ হয়ে যাচ্ছে, ওই আমি অবসরে চলে যাব। আচ্ছা, সুযোগ সুবিধার দিক থেকে পার্থক্য, যখন কাউকে বরখাস্ত করা হয় তখন তার সকল সুযোগ সুবিধা কেটে নেওয়া হয়, আর তিনি আপনার স্বেচ্ছায় অবসরে যান তার ক্ষেত্রে এগুলো করা হয় না, অর্থাৎ তিনি সবকিছুই পায়। সামাজিক এবং পেশাগত মর্যাদার পার্থক্য, অর্থাৎ একজন নেশা করলো, এখন সে বরখাস্ত হইলো, তার পেশাগত মর্যাদা আর যিনি সারা সম্মানের সাথে চাকরি করলো তার চাকরি শেষ হয়ে গেল, দুইজনের সম্মান এবং সামাজিক এবং পেশাগত মর্যাদাটা কি এটা আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে, এবার আমরা লাস্ট এই প্রশ্নটা পড়ে শেষ করবো। ছাঁটাই কি? ছাঁটাইয়ের শর্ত ও পদ্ধতি আলোচনা করুন। একজন ছাঁটাইকৃত শ্রমিকের পুনর্নিয়োগ কি সম্ভব? ছাঁটাই বলতে বোঝায় প্রতিষ্ঠানের প্রয়োজনের তুলনায় অতিরিক্ত শ্রমিকদের কর্মচ্যুত করাকে বোঝায়। অর্থাৎ আমার একটা পোশাক কারখানা আছে, ওখানে
20টা সেলাই মেশিন আছে, ওখানে 20 জন সেলাই মেশিন দর্জি কাজ করে, কিন্তু আমার শ্রমিক এখন হয়ে গেছে 25 জন, 20 জনই আছে মনে করেন। কিছুদিন পরে আমার 3টা সেলাই মেশিন নষ্ট হয়ে গেছে, এখন আমি তো 3 জনকে শুধু শুধু দিতে পারবো না, এখন এই 3 জনকে বাদ দিয়ে দেওয়াই হলো ছাঁটাই করা। ঠিক আছে, লাস্ট কাম ফার্স্ট গো, এই নীতিটার অর্থ হলো এই ছাঁটাইয়ের ক্ষেত্রে ফলো করা হবে যিনি সবার শেষে যোগদান করেছে আগে তাকে বাদ দিতে হবে। অর্থাৎ যিনি একদম 20 বছর ধরে কাজ করে যাচ্ছে তাকে বাদ দিয়ে দিলেন, এমন হইলে হবে না। ঠিক আছে, নোটিশ বা ক্ষতিপূরণ, তাকে 1 মাস পূর্বে নোটিশ দিতে হবে যে ভাই আমার তো এখন এই কাজ করতেছিল, আমার তো এই মেশিন 3টা নষ্ট হয়ে গেছে, আমি আপনাদের 3 জনকে রাখবো না, আপনারা সামনের মাস থেকে আর আসবেন না, আপনি এই 1 মাস আপনাদের সময় দিলাম, অন্য কাজটা আপনারা দেখে নেন। আচ্ছা, দেখেন ছাঁটাইয়ের পদ্ধতি: 1 মাসের লিখিত নোটিশ প্রদান, 1 মাসের মজুরি সমপরিমাণ ক্ষতিপূরণ দেওয়া। অর্থাৎ তিনি যেই 1 মাসের এই যে নোটিশ দিচ্ছে এই এবং তাকে তিনি যতদিন কাজ করেছেন তারপরে ওই 1 মাসের ক্ষতিপূরণও তাকে প্রদান করা। আচ্ছা, চাকরির প্রতি পূর্ণ বছরের জন্য 30 দিনের, অর্থাৎ তিনি যদি 20 বছর কাজ করেন তাইলে 30 দিন, অর্থাৎ 30 গুণ 20, এই 600 দিনে তার যে মজুরি হয় সেই অর্থটা দিতে হবে, এটা তার ক্ষতিপূরণ। ঠিক আছে, শ্রমিকদের তালিকা, এই এই শ্রমিককে ছাঁটাই করা হবে এর একটা তালিকা প্রকাশ করতে হবে। প্রশাসনিক অনুমতি, অনেক ক্ষেত্রে কোর্টের থেকে এটার অনুমতি লাগে। আচ্ছা, এখন ছাঁটাইকৃতদের পুনরায় নিয়োগ করা যায় কিনা? আচ্ছা, যদি ছাঁটাইয়ের 6 মাসের মধ্যে পুনরায় কর্মী নিয়োগ করা হয় তাহলে ছাঁটাইকৃত শ্রমিকদের মধ্য থেকে যোগ্য এবং ইচ্ছুক ব্যক্তিকে অগ্রাধিকারের ভিত্তিতে পুনর্নিয়োগ করতে হবে। অর্থাৎ আমি 3 জনকে ছাঁটাই করে দিয়েছি, এখন আমি 6 মাসের ভিতরে আবার একটা নতুন মেশিন আসছে আমার, বা একটা মেশিন ঠিক হয়েছে, তখন এই যে 3 জনকে বাদ দিয়ে দিলাম 6 মাসের মধ্যে হলে এই 3 জনকে আগে অধিকার দিতে হবে যে আপনারা কেউ জয়েন করবেন কিনা, আপনাদের কেউ এখানে কাজ করতে ইচ্ছুক কিনা। ঠিক আছে, দিয়ে পুনর্নিয়োগ করতে হবে। এই হলো আজকের ক্লাস। কারোর কোনো প্রশ্ন আছে? কারোর বুঝতে কোথাও কোনো সমস্যা থাকলে বলেন। আচ্ছা, আমরা নেক্সট 1টা অথবা 2টা ক্লাসে সময় শেষ করে দিব। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। তাহলে কারোর কোনো প্রশ্ন নাই? ওকে, ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা। স্যার।